নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে বেশ কিছু বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে, তাদের আসার সম্ভাবনা কতটা, এবং ইস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনা রয়েছে। সিএফএল নিয়ে কিন্তু বড় খবর দেওয়ার সাথে সাথে কলকাতা ডার্বি নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু সিএফএল নিয়ে। আচ্ছা বলো তো দেখি, একটা ছোট্ট প্রশ্ন তোমাদের কাছে রাখলাম, গত বছরে সিএফএল এর চ্যাম্পিয়ন কারা, কত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল? কারোর কি মনে আছে? অবশ্যই কমেন্টে জানিও, আমার তো মনে নেই। আর ট্রফি কি তাদের দেওয়া হয়েছিল, নাকি ট্রফি ছাড়া টুর্নামেন্ট চলে? তো এরকমই একটা ব্যাপার স্যাপার। গত বছরে আদেও কারা চ্যাম্পিয়ন হয়েছিল জানি না। ইস্টবেঙ্গল তো পয়েন্টের নিরিখে চ্যাম্পিয়ন, অপর দিক থেকে ডায়মন্ড হারবার তারা কেস করে দিয়ে রেখে দিয়েছে, কোনো কিছু ফয়সাল্লা হলো না। কিন্তু নতুন বছর, নতুন সিজনের দিনক্ষণ, এমনকি গ্রুপ বিন্যাস, এমনকি অফিসিয়াল সূচি পর্যন্ত আসতে চলেছে। অফিসিয়াল সূচি হয়তো দু একদিনের মধ্যেই এসে যাবে, যেরকমটা তোমাদের বলেছিলাম। তো এই রকমভাবে কিন্তু সিএফএলকে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে ভূমিপুত্রদের নিয়ে এখনও অনেক রকমের কথা চলছে। এই বছরে তো 5 জনকে ফার্স্ট 11-এ রাখতে হবে, কিন্তু বেশ কিছু মহলে এখনও শোনা যাচ্ছে এটাকে বাড়িয়ে 6 জন করার চিন্তাভাবনা রয়েছে। যদিও 5 জন হয় সেটাও খারাপ নয়, গত বছরে 4 জন ছিল, এবছরে 5 জন, পরে সিজনে 6 জন বা 7 জন হোক, কোনো অসুবিধা নেই, তাতে কোনো রকম সমস্যা নেই। বাংলার ছেলেদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে, কারণ সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলা দল, তো বাংলার প্লেয়ারদের একটু বেশি করে সুযোগ দিলে খারাপ হবে না। কিন্তু যেই ব্যাপারটা সব থেকে খারাপ হচ্ছে, গত বছরের চ্যাম্পিয়ন কারা সেটা অফিসিয়ালি এখনও পর্যন্ত ঘোষণা না করতে পারা, তাদের হাতে ট্রফি না তুলে দিতে পারা, একটা তো আর্থিক টাকা পয়সাও ক্লাবগুলোকে দিতে হয়, সেগুলোও না দেওয়া, তারপরও কী করে যে টুর্নামেন্ট শুরু করে দেওয়া হচ্ছে সেটা ভগবান জানে, আর যারা ম্যানেজমেন্ট রয়েছে তারাই কিন্তু জানে। তো এই ব্যাপার নিয়ে কিছু বলার নেই। তো সিএফএলের কিন্তু আজকে গ্রুপ বিন্যাস হয়েছে, সূচিও হয়তো দু একদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। গ্রুপ বিন্যাসে কিন্তু একই গ্রুপের মধ্যে রাখা হয়েছে, বা একই গ্রুপের মধ্যে, এগুলো তো লটারি হয়েছে আজকে, পরিষ্কার ব্যাপার। একই গ্রুপের মধ্যে ইস্টবেঙ্গল মোহনবাগানকে রেখেই মোটামুটি করা হয়েছে, সেখানে ভালো ভালো দল রয়েছে। তো যেদিনকে মোটামুটি শিডিউল এসে যাবে তোমাদের জানিয়ে দেব। আর গ্রুপ কিন্তু আমাদের, যেটা গ্রুপ বিন্যাস, আমাদের যেগুলো অফিসিয়াল যেগুলো চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ বলো বা টেলিগ্রাম চ্যানেল বলো, সেখানে দিয়ে দেওয়া রয়েছে, সেখানে গেলে কিন্তু তোমরা গ্রুপের যেটা আপডেট সেটা কিন্তু পেয়ে যাবে। তো মোহনবাগান কিন্তু তাদের প্রথম সিএফএল-এর ম্যাচ খেলবে পুলিশ এসসির বিরুদ্ধে। ইস্ট বেঙ্গল কিন্তু তাদের প্রথম ম্যাচ খেলবে মোসার্স ক্লাবের বিরুদ্ধে। মোহামেডান কিন্তু তাদের প্রথম ম্যাচ খেলবে পিয়ারলেসের বিরুদ্ধে। এবং ডায়মন্ড হারবার প্রথম রাউন্ডে হয়তো তাদেরও ম্যাচ রয়েছে, তাদের কাদের সঙ্গে ম্যাচ রয়েছে সেটা ঠিক জানি না। এবার যেটা ডার্বি, সেই ডার্বি হবে কিন্তু 7ম রাউন্ডে এসে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মুখোমুখি হবে 7ম রাউন্ডে এসে। তার মানে তার আগে বেশ কয়েকটা ম্যাচ পেয়ে যাচ্ছে, দুটো দলই কিন্তু কিছুটা হলেও সেট হয়ে যাবে এবং ভালো ডার্বি হবে। গত বছরে আমরা দেখেছিলাম ওয়াইবিকে স্টেডিয়ামেতে ডার্বি হয়েছিল, মনে থাকবে। ম্যাচের রেজাল্ট খুব সম্ভবত 2-1 হয়েছিল, শেষের দিকে মোহনবাগান একটা গোল ফিরিয়ে দিয়েছিল, দুর্দান্ত ম্যাচ হয়েছিল। তো এই বছরেও সিএফএলও কিন্তু আশা করছি একটা ভালো ম্যাচ আমরা এনজয় করতে পারবো। আর ম্যাচ খুব সম্ভবত সেই SSEN অ্যাপ্লিকেশনেই দেখানো হবে, সাবস্ক্রিপশন নিতে হবে। তো মোটামুটি সবাই প্রস্তুত থেকেও সাবস্ক্রিপশন নিয়েই খেলা দেখতে হবে। এছাড়া গত বছরে আমরা যেভাবে খেলা দেখেছিলাম, বা তার আগের বছরও যেভাবে খেলা দেখেছিলাম, তোমাদের মনে থাকবে যে আমরা গুগল মিটে পর্যন্ত খেলা দেখেছি, সেই সবও করার ইচ্ছা রয়েছে, সবাই মিলে আড্ডা দিতে দিতে খেলা দেখা। তো দেখা যাক, তারপর যা যা থাকবে, আপডেট থাকবে, তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো অবশ্যই এই ব্যাপারগুলো কিন্তু খুবই খারাপ হচ্ছে। ট্রফি ছাড়া টুর্নামেন্ট কিভাবে চলতে পারে আমার তো জানা নেই। এই বিষয় নিয়ে তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। তো এবার আমরা সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি। মুম্বাই সিটি এফসি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, তারা 10 জনের উপরে প্লেয়ারকে ছাড়বে। আজকে মোটামুটি 10 জন কমপ্লিট হয়ে গেছে প্লেয়ার ছাড়া। তার মধ্যেই যেই প্লেয়ারটাকে নিয়ে আমি রীতিমতন চমক খেয়ে গেলাম যে এই প্লেয়ারকেও ছেড়ে দেওয়াটা তাদের ঠিকঠাক সিদ্ধান্ত হলো, সেটা হচ্ছে 33 বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার নিকোলাস ক্যারেলিস, যে কিন্তু মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে এই সিজনে প্রথমবারের জন্য ইন্ডিয়াতে আসে। প্রথম সিজনেই কিন্তু আইএসএলে 18টা ম্যাচে 10টা গোল, 2টো অ্যাসিস্ট করেছে।
এবং যথেষ্ট ভালো সে পারফরমেন্স করেছে। টোটাল সিজনে 22টা ম্যাচে 11টা গোল, 2টো অ্যাসিস্ট, চান্স অনেক ক্রিয়েট করেছে। নিজে হয়তো নামের পাশে অ্যাসিস্ট নেই, কিন্তু ফাইনাল জায়গায় অনেক ভালো ভালো বল বাড়িয়েছিল এই নিকোলাস। এবং তার উচ্চতা যথেষ্ট ভালো, তার মোটামুটি 6.5 ফুটের কাছাকাছি উচ্চতা রয়েছে, বডি স্ট্রাকচারও খুবই ভালো এবং গোল করার এবিলিটি রয়েছে, পারফেক্ট বক্স স্ট্রাইকার। তো তাকে ছেড়ে দেওয়াটা মনে হয় না খুব একটা ভালো সিদ্ধান্ত হলো। আর এই নিকোলাসকে যে কোনো আইএসএলের ক্লাব যারা একটু মোটামুটি কম বাজেটের টিম বানাতে চায় তারা কিন্তু টার্গেট করতে পারে, তাদের দলের জন্য কিন্তু ভালো অপশান হবে। এই জিনিসটা কিন্তু অনেকটাই আমার জন্য চমক হয়েছে যে একেও ছেড়ে দিতে পারে। তো এই গ্রিসের সেন্টার ফরওয়ার্ড যখন গ্রিসের বয়সভিত্তিক দলে যখন খেলতো তখন কিন্তু একই সাথে ইস্টবেঙ্গলের যে ডিমি, সেই ডিমির সঙ্গে কিন্তু একই সঙ্গে খেলতো, ডিমির সতীর্থ, ডিমির বন্ধু বলা যায়। তো সেই ডিমির বন্ধুকে কিন্তু আজকে ছেড়ে দেওয়া হলো এবং ইস্টবেঙ্গলও চেষ্টা করছে। ইস্টবেঙ্গল কিন্তু অনেক রকম ব্যাপার স্যাপার করছে। তো তার মধ্যে ইস্টবেঙ্গল যেটা চেষ্টা করছে, ডিমিকে আপাতত বাদ রেখে, তাকে ছেড়ে দিয়ে নয়, আপাতত বাদ রেখে একটা পরিকল্পনা করে যে তাদের যে বাজেটটা নিয়ে তারা মোটামুটি এগোবে ভেবেছে, সেই বাজেট অনুযায়ী যদি সেরকম বিদেশি পাওয়া যায় এবং যদি ঠিকঠাক দল করে নেওয়া যায়, তখন তাকে যেটা তার পাওনা টাকা মিটিয়ে দিয়ে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করার চিন্তাভাবনা রয়েছে ডিমিকে বাদ রেখে। এবার যদি দেখা যায় শেষ পর্যন্ত সমস্ত প্লেয়ারকে চাইলেই তো পাওয়া যায় না, যদি দেখা যাচ্ছে যে টার্গেটের প্লেয়ারকে পাওয়া যাচ্ছে না, বাজেটও অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে ডিমিকে রেখে দিতে পারে। তা না হলে কিন্তু এই রকম পরিকল্পনায় কিন্তু ডিমিকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেই শোনা যাচ্ছে। তো যাই হোক, এখনও সময় লাগবে এই ব্যাপারটা নিয়ে, একদম শেষের দিকে গিয়েও এই সমস্ত ব্যাপার মিটতে পারে। কারণ তোমরা আগের সিজন বা বেশ কয়েকটা সিজনেই তোমরা এরকম দেখেছিলে, আগের সিজনে জর্ডান এলসেকে একদম শেষের দিকে এসে থ্যাংক ইউ পোস্ট দিয়েছিল, তার আগে পর্যন্ত জর্ডান এলসেকে রেখে দিয়েছিল। তার আগে তোমাদের মনে থাকবে ইভানের সময়, যখন ইভান ডিফেন্সে খেলতো, তো সেই সময় ইভানকেও এই শেষের দিকে ছাড়া হয়েছিল। এরকম শেষের দিকে এসে এই সিদ্ধান্তটা হতে পারে বলেই শোনা যাচ্ছে। এবং এর সাথে সাথে আজকে একটা নিউজ খুবই ভাইরাল হলো, সেই প্লেয়ারকে নিয়ে একটুখানি প্রথমে তোমাদের আপডেট শেয়ার করে নিই। 34 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার টাইরন। তো টাইরন কিন্তু খেলছিল লিগা 1-এর ক্লাব পার্সিবে, মানে পার্সিব যেটা পার্সিব ক্লাব, পার্সিবাই সুরাবাই নয়, পার্সিব ক্লাব, যেই ক্লাব থেকে কিছুদিন আগেই অ্যালবার্টো রড্রিগেজকে মোহনবাগান সুপার জায়েন্ট তুলে নিয়েছিল। তো সেই ক্লাবেরই প্লেয়ারকে দিকে কিন্তু নজর রেখেছিল শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট। তো বয়সটা কিন্তু অনেকটাই হয়েছে এই স্প্যানিশ প্লেয়ারের, কিন্তু এই সিজনে তার কাছ থেকে টপ ক্লাস পারফরমেন্স দেখা গেছে। টোটাল সিজনে 37টা ম্যাচ খেলেছে, নামের পাশে 21টা গোল, 9টা অ্যাসিস্ট রয়েছে। অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলার সাথে সাথে রাইট উইংয়েও খেলতে পারে এই 34 বছর বয়সী প্লেয়ার। এবং এই পার্সিবের হয়ে কিন্তু লাস্ট সিজনেও দারুণ করেছিল এবং সেখানে কিন্তু চ্যাম্পিয়ন করেছিল পার্সিবকে। এই সিজনটাও কিন্তু পার্সিবের জার্সি গায়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। তার লিগা 2-তে খেলার অভিজ্ঞতা রয়েছে, থাই লিগের মতন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে, লিগা 1-এ খেলার তার অভিজ্ঞতা রয়েছে। তো ওভারঅল কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং তার বর্তমানে মার্কেট ভ্যালু কিন্তু 1 কোটি টাকা। তো মোহনবাগান সুপার জায়েন্ট নাকি চেষ্টা চালাচ্ছিল এই প্লেয়ারকে নেবার ব্যাপারে, এরকমটা কিন্তু ইন্দোনেশিয়ার কোনো বড় মিডিয়া থেকে ব্রেক করা হয়েছিল। কিন্তু আমাদের এখানেও বেশ কিছু বড় সাংবাদিক রয়েছে, তার মধ্যে মার্কাস কিছুক্ষণ আগেই তার টুইট করে জানায় যে ব্যাপারটা কিন্তু যে এখনও পর্যন্ত সত্য নয়, নট ট্রু জানিয়েছে, ফেক নিউজ কিন্তু নয়। হ্যাঁ, এবার যেরকম প্রশ্ন করা হয়েছিল সেরকম উত্তর দেওয়া হয়েছে যে সে কি মোহনবাগানে আসছে বা এসে গেছে, সাইন করে দিয়েছে, এরকম প্রশ্ন করা হয়েছিল। দেখো, একটা ইনকোয়ারি তো চলতেই পারে, সেটা ইস্টবেঙ্গলও অনেক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলে, ইনকোয়ারি চলে, সেগুলো আমরা শেয়ার করি। সেরকম মোহনবাগানের ক্ষেত্রেও ব্যাপারটা তাই, তারা ইনকোয়ারি পর্বে রেখেছিল এই প্লেয়ারকে, কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বা এই প্লেয়ারই আসছে সেটা কিন্তু এখনও বলার জায়গা আসেনি। তো প্লেয়ারটা ভালো অপশান, যদি একটা শর্ট টার্ম কন্ট্রাক্টেও নিয়ে আসে যথেষ্ট ভালো হবে এবং এএফসিতে তাকে ব্যবহার করতে পারবে অ্যাজ এ অ্যাটাকিং মিডিও হিসাবে। ভালো কিন্তু প্লেয়ার এবং ভালো অপশান মোহনবাগানের জন্য হতে পারে। তো দেখা যাক যা আসবে, পরবর্তী সময় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভিডিওতে এটুকুই আপডেট দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।